আসসালামু আলাইকুম সম্মানিত অংশগ্রহণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসটা বর্তমানে বিদ্যুতের কারণে আমরা চেষ্টা করতেছি, বিদ্যুতের কারণে অনেক সময় যেমন গত ক্লাসটাই নিতে নিতে ঝামেলা হয়ে গেল। বিদ্যুতের কারণে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, সারা দেশেই তো এই সমস্যা। আমরা যে বিগত ক্লাসগুলো নিয়েছি সেখান থেকে যারা জয়েন করেছেন আজকে সবাই দেখছি পুরানা। আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, আগে সেটার উত্তর দিয়ে নিয়ে তারপর আমরা আজকে ক্লাসে যাব। আপনারা যারা আমার সাথে আছেন তাদের কোনো সমস্যা আছে কিনা বা কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা যে এটা বলা দরকার। হ্যাঁ, তারপরে আমরা ক্লাসে যাব। আমার সাথে তিনজন আছেন, একটু বলেন যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। বা এই বিষয়ে বলা দরকার এরকম কোনো বিষয় আছে কিনা। ম্যাডাম সালাম আলাইকুম, বান্দরবান থেকে। কি বলেন? ম্যাডাম ওই যে ফাফিয়া, এখন তো মাদার পাচ্ছি না। ফাফিয়া আফার কাছে ফাফিয়া আফার কাছে কিছু মাদার অর্ডার দিছি। উনি বলতেছে যে হ্যাঁ, মাদার মাদার গুলো দরকার না কেন? মাদার তো আমার এখানেই মাদার আছে। আপনার কোন জাতের মাদার দরকার? ও ফিউ টু এসকে এগুলো আর কি ম্যাডাম। হ্যাঁ, আছে তো মাদার, অ্যাভেলেবল মাদার। আমি কে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করতে না, গতকালকে অনেকবার ফোন দিয়েছিলাম। আচ্ছা, দেখি এখন তারপরে মাদার আছে। আচ্ছা ওই যে পাপিয়া আচ্ছা ওই যে করেন। কালকে আবার ওই যে ফাফিয়া ম্যাডামকে টাকা পাঠাইছি হ্যাঁ, 100 স্পন এবং 30টা মাদার জন্য। এখন পাপি আফা বলতেছে যে মাদার গুলা নাকি বলে 500 গ্রাম করে। এখন এগুলা মাদার 500 গ্রাম করে। হ্যাঁ এগুলো বানাইছে বলে, এরা বানাই দেয় 500 গ্রাম করে বলে। পাপি আফা বলছে আর কি সাবার থেকে। এর থেকে মাল আনি তো, এখন মাদার কোনো সময় আনি না, কিন্তু স্পন আনছি। এখন বলতে এখন তো কিছু স্পন করার দরকার, কিন্তু এখন হচ্ছে মাদার আনবো। এখন 500 গ্রাম করে মাদার বানাইছে গুলো হলো কিনা 500 দেখে গ্রাম আমি করে। দেখে আমি পাপিয়ার এখানে একটু খোঁজ নিয়ে জানি। হ্যাঁ হ্যাঁ একটু খোঁজ নিয়ে বলেন তো, না বলে বান্দরবান থেকে অর্ডার দিছে এর মাদারের 30টা একটা বলেন তো। ক্লাসের পরে বলবেন আর কি ম্যাডাম। না, আপনার কি বলছে 500 গ্রাম করে বানাইছে মাদার? হ্যাঁ মাদার বলে এরা 500 গ্রাম করে বানায়। এখন এই মাদার গুলো দিয়ে আমি এখানে স্পন করতে পারবো কিনা এটা তো জানি না। আচ্ছা, দেখি আমি। আচ্ছা আচ্ছা আর আলামিনকে বলে দিচ্ছি আর কি। আচ্ছা। আলামিনকে বলছিলাম 180, ওইটা আমি অনেকবার কল দিই কিন্তু রিসিভ করে না। আপনার নাম্বার লাস্টে 180। 180 আচ্ছা, ঠিক আছে, বলতেছি। অনেকবার আর কল দিই আর স্পনের জন্য, মাদারের জন্য। আসলে আর আমি এখানে আর কারো মাদারের জন্য কোনো করতে সমস্যা? পারতেছি না। আর কারো কোনো সমস্যা? নবাব মাসুম, চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। জি, বলেন। আগে ওয়ালাইকুম আসসালাম। নবাব মাশরুমেরটা শুনি, তারপরে জিনিয়ারটা শুনি। হ্যাঁ জি, হ্যাঁ, বলেন নবাব মাশরুম, বলেন। সাউন্ডটা ছোট, ছোট বাড়াই দিন। হ্যাঁ, নবাব মাশরুম কি বলতে হ্যালো, চাচ্ছেন? আসসালামু আলাইকুম। বলেন। শুনতে পাচ্ছি আমি, বলেন। নবাব মাশরুম বলেন। জি ম্যাডাম, আজকে আমার ঢাকা যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমার ওয়াইফের একটু সমস্যা, এই জন্য যেতে পারিনি। এখন ইনশাল্লাহ এই সপ্তাহে চেষ্টা করছি। আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আমার পজিশন হলো যে ম্যাডাম, আমি তো বাইরে ছিলাম। এখন ওই ইনকুলেশন করার সময় বিচের মধ্যে পানি ডুবে গেছে। এখন এটা তো ওই বীজ দেওয়ার পরে মানে মাইসিলিয়াম অর্ধেক এসে বেজে গেছে, আর অর্ধেক এসে রাউন্ড হচ্ছে যদি না। অর্ধেক এসে যদি বেঁধে যেয়ে থাকে তাহলে তুলা সহ মুখটা হালকা করে খুলে দেন। আমি একটা প্যাকেট খুলে দেখাই দিই, এরকম করে খুলে রাখেন। হ্যাঁ, কভার হয়ে যাবে। আমি একটা প্যাকেট এখন আমার মনে হয় পানি একটু বেশি হয়েছে, ওই এই জন্য এটা। এখন কি এটা তো 20 দিনের উপরে চলে গেছে। আমি দেখাই দেই এরকম করে খুলে রাখেন তো। সামান্যটুকু সামান্যটুকু রান হয়েছে আর কি। একটা স্পন প্যাকেট আনাও তো। আচ্ছা, ওটা তাহলে ওই কটনটা খুলে দিব। স্পন প্যাকেট।
আমি দেখাই দেই কিভাবে খুলে রাখবেন, দেখাই দিচ্ছি। এই আলামিন আমাদের মাদার নাই? তাহলে এই যে বান্দরবন থেকে ফোন দিচ্ছে লাস্টে 180, 180 কল্যাণ বড়ুয়া বলে। কল্যাণ বড়ুয়া। কল্যাণ বড়ুয়া, আপনার নাম্বারটা এখন বলেন তো আলামিন, লিখে নি বলেন। আচ্ছা 01812 01812 5071 5071 80। 80। হ্যাঁ ম্যাডাম। আপনার ক্লাস শেষ করেন, শেষ করে আলামিন হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে, সব মাদারই আমাদের আচ্ছা আছে। আর আচ্ছা তুমি একটু আচ্ছা পাপিয়ারে ফোন দিয়ে জানো তো যে ওরা এখন মাদার কত গ্রাম করে বানাচ্ছে কি, চাষিরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতেছে, তাহলে এটা তো আমাদের জানা থাকতে হবে। বা তার মাদার এটা 500 কি মাদার আমাদের একটা দেখাবে, আমরা একটু দেখবো। এটা 500 গ্রাম করে। এগুলো আসলে ওখান থেকে আনিতে, এগুলো কি মাদার না ক্যাসপন, এগুলো আমি বুঝতে আপনার পারতেছি কথা না। আমি বুঝতে পারছি, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আমি যাকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তাকে আগে নিতে দেন, সে শুনুক। তুমি জিজ্ঞাসা করে বলবা যে ম্যাডাম এটা জানতে চাইছে কি, ক্লিয়ার করেন। কারণ অনেকেই যাদের কাছে আপনি দিতে চাচ্ছেন ডেলিভারি, তারা এটা ম্যাডামের কাছে জানতে যাচ্ছে, এই জন্য ম্যাডাম এটা জানবে। ঠিক আছে? হ্যাঁ, 500 গ্রামের কি মাদার তৈরি করতেছে বা কি, বা প্রয়োজনে যখন এদিকে আসবে আমার জন্য একটু দেখাই নিয়ে। কারণ মানুষ জিজ্ঞেস করতেছে তো আমি বলতে পারতেছি না। মানে তো ম্যাডাম আমারও কিছু টিস্যু আর কিছু চিমাদার লাগবে। আলামিনকে ফোন দেন, দিলে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ হয়েছে, আপনাকে বলতেছি। হ্যাঁ, জিনিয়া বলেন, জিনিয়ার কি সমস্যা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো। স্যার আমি ওই দিন কালেক্ট হয়েছিলাম কিন্তু লাইন পাই নাই, ভালো নেটের সমস্যা। আমার কিছু আমি এই নেটে আমি কিছুই করছিলাম, এই যে ঘরেরটা করছি, আমার সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। এক একটা প্যাকেট থেকে প্রথম যেটা হয়েছে সেটা 170 গ্রাম করে এক একটা ফলন হয়েছে। হাফ কেজির পলিতে করছি, এখন কি আমি হাফ কেজিতেই করব নাকি 1 কেজির পলিতে করব? আপনি হইলো আগামী মাস থেকে 1 কেজিতে যাবেন, এই মাস পর্যন্ত হাফ কেজিতেই থাকবেন। সেপ্টেম্বর জি মাস থেকে 12-18 1 কেজিতে জি যাবেন। স্যার আরেকটা কথা ছিল, আমি যে এই যে ঘরটা যে স্টিম দিছি, তখন ওইটার ভিতরে এই যে তাপমাত্রাটা আমি কিভাবে মাপবো? আমি তো ওই ড্রামের মুখটা ওই ঠান্ডা না হওয়া পর্যন্ত খুলতে পারি না। ড্রামের মুখ ছিদ্র করে সেইখানে জি তুলা পেঁচায় থার্মোমিটারের গোড়া ঢুকাই দিবেন, তাহলে ওখানেই তো তাপমাত্রা শো করবে। ও আচ্ছা, আমি এটা জানতাম না, এই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি কারণ কিভাবে আমি জানবো। ওই সময় তো ড্রাম আপনি খুলতে পারবেন না, খুলে এটা ভিতরে দেখার দরকার নাই। হ্যাঁ 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 হ্যাঁ। এটা শো করবে। আর আমি কিছু এই যে স্পন, কাঠের গুঁড়ার স্পন তৈরি করছি, অনেকগুলাই করি, প্রায় 100-200 মতন করছি, কিন্তু কিছু কিছু সবগুলো থেকেই ফলন আসছে, কিন্তু কিছু কিছু ভিতরে না পোকা হয়েছে, আবার কিছু কিছু ভালো আছে, বড় ঠিক বড় আছে, পোকা হয়েছে। বলতেছি। জি এই যে নবাব মাশরুম আপনি দেখেন, এই যে মুখের তুলাটা খুলে দেওয়া হইলো, জি এরকম করে জি এই এই অবস্থায় রেখে দিলে যেখানে যে ঠেকে গেছে বাদ বাকিটা ওকে হয়ে যাবে। এই অবস্থা করে ঠিক আপনি আছে রেখে দেন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। যদি ওইখানে দেখেন যে বুঝতে পারছি। গরম আছে, তাহলে প্রয়োজনে গায়ে কিছু পানিও স্প্রে করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। করে রেখে দিলে বাদ বাকি যেটুকু থেকে গেছে এটা ওকে হয়ে যাবে। তাহলে তুমি হলো নবাব মাশরুমের লাগবে মাদার, আর ওই যে ওই বান্দরবান কল্যাণ বড়ুয়া, এই দুইজন যোগাযোগ করে দিয়ে দিও, নিয়ে যাও। যিনি আপনার পোকা হয়েছে কি খড়ের প্যাকেটে? জি না, ওই কাঠের প্যাকেটে, কাঠের গুঁড়া দিয়ে যে স্পন তৈরি। কাঠের গুঁড়াতে পোকা হওয়া মানে আপনি দেখেন আপনার খড়ের ভিতরেও পোকা হয়েছে মনে হয়। খড়ের তাই প্যাকেটে কিন্তু পোকাটা খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, তারপরে এইখান থেকে কাঠের গুঁড়ায় ছড়ায় যায়। যেটা ক্লাসে সবসময় আমি বলি, আপনার যে কাঠের প্যাকেটগুলোতে পোকা হয়েছে আপনি দেখেন আশেপাশে মনে হয় এই যে বৃষ্টি বাদলা হচ্ছে এখন, যেই প্যাকেটগুলা মাশরুম নিয়ে ফেলছেন সেই প্যাকেটগুলা ফেলে রাখছেন, ঠিক কিনা? জি না ম্যাডাম, আমি অনেক দূরেই ফালাইছি প্যাকেট গুলা, অনেক দূরে বলতে আমার বাড়ির একদম আশেপাশেও না, কারণ আমি ওই যে এগুলা দিয়া আর বিশেষ করে যেগুলা ছিল সেগুলো আমার মা আবার ওই নতুন করে শুকাইয়া তারপর ওগুলা পুড়ে ফেলাইছে।
আচ্ছা, আপনি একটা কীটনাশক স্প্রে করে দেন যেখানে প্যাকেটগুলো রাখছেন। জি স্যার, এটা মানে কি ইনকিউবেশনে এই রাখছেন, কীটনাশক? যেখানে ইনকিউবেশনে রাখছেন, চাষের জায়গায় না কিন্তু, চাষের জায়গায় না, যেখানে আমি প্যাকেট ইনকিউবেশনে রাখছেন, মাইসিলিয়াম আপনি রানের কি জন্য আমাদের রাখছেন। দেখতেছেন? দেখতেছেন আমাদের? ইন্ডোফিল নাকি এম আমরা অথবা মেলাথিয়ন, ইন্ডোফিল তো খুলে দেন, ছত্রাকনাশক, মেলাথিয়ন, কি বলতে দেখছো? ঠিক আছে, জি স্যার, জি স্যার। মেলাথিয়ন। আমি একই ঘরের ভিতরেই রাখি, এক সাইডে মানে মাশরুমের প্যাকেট গুলো রাখি একটা দুইটা র্যাকে, আর একটা র্যাকে রাখি ওই যেগুলা মানে আমি বানাইয়া মাশরুমের গায়ে যাতে না লাগে জি এইভাবে করে কীটনাশক একটু স্প্রে করে দেন। শুধু যেখানে প্যাকেট আছে ওইটুকুর মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে, মাশরুম যেখানে ফুটতেছে ওইটার গায়ে যাতে না লাগে। এটা কি এই যে পোকা মরার যে কীটনাশক সেইটা? মেলাথিয়ন, মেলাথিয়ন দেন। মেলাথিয়ন, আচ্ছা মাশরুমে অনেক আচ্ছা। তীব্র কীটনাশক দেওয়া যাবে না, এটা ইনকিউবেশন রুমের ভিতরে দেওয়া যাবে, চাষের জায়গায় দেওয়া যাবে না। জি স্যার, জি বুঝতে পারছি। মাইসিলিয়াম রানের জন্য যেখানে রাখছেন সেইখানে দেওয়া যাবে। আর আপনার যেহেতু চাষের জায়গা আর ওইটা একই জায়গা, আপনি প্রয়োজনে জি একটু নিম পাতা ঝুলাই দেন অথবা নিম পাতার নির্যাস স্প্রে করেন। নিম পাতা পানিতে জাল দিয়ে সেই নিম পাতার পানি স্প্রে করে দেন। জি ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি আমরা জি আমাদের স্যার। আজকের ক্লাসে চলে যাই। আমরা মাশরুম চাষ করতেছি, মাশরুম চাষে সবাই মোটামুটি এখন কম বেশি পারি, কিন্তু যেই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো যে মাশরুমের কোয়ালিটি নিয়ে যথেষ্ট সমস্যা। এই যে বিশেষ করে আপনার ঢাকা শহরে যারা বিভিন্ন জেলা থেকে মাশরুম পাঠাচ্ছে, শুকনা মাশরুম গুলা, এই শুকনা মাশরুমের কোয়ালিটি দেখে আমি খুব হতাশ। তাজা মাশরুম যদি কোয়ালিটি সম্পন্ন মাশরুম না হয়, তাহলে শুকনা মাশরুমও কখনো কোয়ালিটি সম্পন্ন মাশরুম পাওয়া যাবে না। এখন কোয়ালিটির সাথে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। আমরা এতদিন তো শিশু ছিলাম মাশরুমের ক্ষেত্রে, এখন কিন্তু আমাদের সময় আসছে কোয়ালিটি মাশরুম প্রোডাকশনে যেতে হবে, মাশরুম রপ্তানিতে যেতে হবে। যখনই আমরা রপ্তানিতে যাব তখনই কিন্তু মাশরুমটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মাশরুম হতে হবে। এখন এই যে মাশরুম সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থাপনা, এখানে তাজা মাশরুম, শুকনা মাশরুম এবং পাউডার মাশরুম। তাজা মাশরুমের ক্ষেত্রে আমরা জাত অনুযায়ী এবং মাশরুম অনুযায়ী এটা সংগ্রহের কিন্তু একটা সময় আছে। ওয়েস্টারের ক্ষেত্রে একরকম, মিল্কির ক্ষেত্রে একরকম, স্টর ক্ষেত্রে একরকম। আমরা স্টর বিষয়ে যাবই না, যেহেতু এখন ওয়েস্টার এবং মিল্কি মানুষ ব্যাপকভাবে চাষ করতেছে, এই দুটো নিয়েই কথা বলবো। তো এই ওয়েস্টার মাশরুমটা তোলার উপযোগী হয়েছে কিনা এটা আমরা বুঝবো কি করে? আমরা কখনোই ওভার ম্যাচিউর মাশরুম উঠাবো না। মাশরুমের এই যে আমরা এখানে একটা মাশরুম দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা মাশরুম দেখতে পাচ্ছি, ওয়েস্টার মাশরুম। মাশরুমটা যথেষ্ট বড় হবে, কিনারাগুলা ফেটে যাবে না। তারপরে হচ্ছে এখানে উপরের অংশটা মসৃণ থাকবে। এই রকম যে মাশরুমটা, এই মাশরুমটা তোলার উপযোগী। এইবার আসি যে এই যে মাশরুমটা তুলবো, তোলার 12 থেকে 18 ঘন্টা পূর্বে অবশ্যই পানি স্প্রে বন্ধ করতে হবে। অর্থাৎ মাশরুমটা যদি সকালে তোলার উপযোগী হয়, তাহলে বিকাল বেলায় এটাকে আলাদা করে রেখে বাদবাকি মাশরুমে পানি দিতে হবে। আবার যদি এটা বিকালে তোলার উপযোগী হয়, সকালে যখন কালচার হাউসে ঢুকবো তখনই এটাতে পানি দেওয়া বন্ধ করতে হবে। এখন কথা হইলো যে যেটা বাস্তবতা যায় দেখা যায় যে এই মাশরুমের গায়ে পানি লাগবে দেখে আমরা বাদবাকি প্যাকেট গুলাতেই পানি দিচ্ছি না। সকালে দেখা যাচ্ছে যে 10টা বেজে যাচ্ছে, পানি দিচ্ছি না, যে মাশরুম তুলতে হবে তারপরে মাশরুমে পানি দিতে হবে। তাহলে এই কাজটা কিন্তু আমরা লোক দিয়েই করাই আর নিজেই করাই, সকালের দিকেই কিন্তু করা উচিত। অথবা ওই প্যাকেট গুলাকে আলাদা করে রেখে তারপরে পানি দেওয়া উচিত, সেটা একটু ডিফিকাল্ট। তাহলে মাশরুম তোলার কাজটা কিন্তু আমাদের সকাল সকালই 7টা, 7:30, সর্বোচ্চ 8টার মধ্যে কিন্তু মাশরুম তোলার কাজটা করে পানি দেওয়া দরকার। তা না হলে কি হয়, আমরা যদি অফিস টাইম মেনটেন করতে যাই
যে 9টায় আসবো, তারপরে মাশরুম তুলবো, তারপরে পানি দিব, তাহলে ওই যে বাদবাকি প্যাকেট গুলা শুকায় যায়। দেখা যায় যে এগুলাতে সন্ধ্যায় যখন পানি দিছিলাম এগুলাতে পিন আসার মতো হয়েছিল, পিন চলে আসতেছিল, কিন্তু এই সকালবেলা এতক্ষণ পানির অভাবে আমার মাশরুমের প্যাকেট গুলা শুকায় গেছে, পানির অভাব হয়েছে, পিন গুলা সহ মরে গেছে। এখন কিন্তু প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরম। তাহলে অবশ্যই সকালে 7টা, 7:30, সর্বোচ্চ 8টার ভিতরে মাশরুম সংগ্রহ করে নিয়ে তাড়াতাড়ি আমি মাশরুম ঘরে পানি স্প্রে করে দেওয়ার ব্যবস্থা করব। যদি মিল্কি মাশরুম হয় তাহলে আমরা এইরকম স্টেজে মিল্কিটা উঠাবো, এবং মিল্কি মাশরুমে যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে কিন্তু এই উপরে হলুদ 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 ভাব চলে আসে। এখন মাশরুম উঠাইলাম, উঠানোর সময় আমরা কিভাবে উঠাবো? আঙ্গুল দিয়ে মোচড় দিয়ে উঠাবো। সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি মেনটেন করি না। যে জিনিসটা আমি বইয়ে যাই লেখা থাকুক, বাস্তবে যা দেখা যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা করি কি, মাশরুমটা 5 আঙ্গুলে মোচড় দিয়ে তুলি, তোলার পরে কি হয়, গোড়ায় কিন্তু কাঠের গুঁড়া লেগে থাকে। আমরা কি করি, মাশরুম তুলে গামলার ভিতরে ওই কাঠের গুঁড়া সহই রাখতেছি, একটা রাখতেছি, তার উপরে আরেকটা রাখতেছি, তার উপরে আরেকটা রাখতেছি, তারপরে ঘরে নিয়ে যে যেখানে প্যাকেট করব সেইখানে নিয়ে যে তারপরে আবার তুলে তুলে গোড়ার অংশ কেটে দিচ্ছি। এতে কি হচ্ছে, এই যে মাশরুমটা উঠাইলাম, উঠায়া এটার উপরে আবার আরেকটা মাশরুম রাখলাম কাঠের গুঁড়া সহ, ওই কাঠের গুঁড়া গুলাই পাপড়ির ভিতরে লেগে যাচ্ছে। এইটা সহ যখন আমি নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, কাঠের গুঁড়া গুলাই মাশরুমের সাথে লেগে থাকতেছে। এটা কিন্তু কোয়ালিটি ডিটেরিয়েট করলো। আবার দেখা যাচ্ছে যে কাঠের গুঁড়া আমি টিস্যু দিয়ে বা কোনো কিছু দিয়ে মোছার চেষ্টা করতেছি, তখন কিন্তু এটার সাথে ঘষা খেয়ে মাশরুমটা ফেটে যাচ্ছে, সেটাও কিন্তু কোয়ালিটি ডিটেরিয়েট করতেছে। তাহলে আমার কি কাজটা করতে হবে, আমার এক পাশে আমার গামলা থাকবে, ওইখানে কালচার হাউসেই আমার কাছে কেচি থাকবে, আমার এক হাতে কেচি থাকবে, 2জন মানুষ আমরা মাশরুম তুলবো, একজন ওই গামলাটা ধরে থাকবে, আর একজন আমি মাশরুম তুলবো, তুলে কেচিদের সাথে সাথে ওই গোড়াটা কেটে অন্য জায়গায় দিয়ে ওই গামলার ভিতরে একটা পলিথিন থাকলো বা যাই থাকলো, সেই লোকটা ধরলো, সেটার মধ্যে আমি গোড়ার অংশ দিলাম, মাশরুমটা গামলার ভিতরে দিয়ে দিলাম বা ঝুড়ির ভিতরে দিয়ে দিলাম। তাহলে মাশরুম তোলার কাজে আমার 2জন লোক লাগবে, তাহলে আমি কোয়ালিটি ভাবে মাশরুম তুলতে পারবো। গোড়ার যে কাঠের গুঁড়া পরে এসে কেটে গ্রেডিং করব, ইয়ে করব, সেটা আলাদা। শুধু কাঠের গুঁড়ার যে অংশটা, সেই কাঠের গুঁড়ার অংশটা কেটে আমি আলাদা জায়গায় রেখে মাশরুমটাকে আমি ঝুড়ির ভিতরে দিয়ে দিব। তারপরে আমার যে জায়গায় বসে আমি প্যাকেট করব সেইখানে পরে ছোট বড় যেভাবে আমার গ্রেডিং করার দরকার সেটা আমি পরে করব। এবার কি করব, গ্রেডিং করে নিয়ে আমরা গ্রেড অনুযায়ী মাশরুম গুলাকে 0.2 অথবা 0.25 মিলিমিটার পুরুত্বের পিপি ব্যাগে ভরে সিলিং করে বাজারজাত করব। প্যাকেট যত ছোট হবে তত ভালো হবে। এখন এইখানে আসি, আমরা অনেকেই আমাদের ধারণা যে নাইট্রোজেনিয়া দিয়ে তারপরে এই সেই বিভিন্ন কিছু কইরা প্যাকেট রাখলে পরে প্যাকেট খুব ভালো থাকে। ইদানিং কালে যেটা দেখা গেছে যে ওই যে একটু ফুলায়া পিপির মাথায় রাবার ব্যান্ড দিয়ে আটকায় রাখলে সিলিং করার চাইতেও প্যাকেটটা বেশি সময় ধরে ভালো থাকে, লম্বা সময় ধরে প্যাকেটটা তখন ভালো থাকে। আমরা লম্বা সময় ধরে যারা রাখতে চাই বা দূরে পাঠাইতে চাই তারা 1 কেজি এরকম করে ওরকম মুখে রাবার ব্যান্ড দিয়ে তারপরে আমরা দূর দূরান্তে পাঠাই দিব। পাঠানোর সময় খেয়াল করতে হবে যে কোনোভাবেই যেন এটা আঘাতপ্রাপ্ত না হয় এবং অতিরিক্ত গরমে যাতে আমার প্যাকেটটা নষ্ট না হয়। যথাসম্ভব ঠান্ডা জায়গায় আমরা যদি এসি গাড়িতে পাঠিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো। এরকম ঠান্ডা জায়গায় করে পরিবহন আমরা করব। এখন এইখানে বলছে যে কেন সংরক্ষণ করা উচিত মাশরুম। মাশরুম কেন সংরক্ষণ করা উচিত এটা আমরা খুব ভালোভাবেই জানি, যে আমরা যদি ঠিক মতো হইলো এটা ইয়ে না করি তাহলে কি হবে, যে সংরক্ষণ ইয়ে আমার ভালো না হইলে আমার বাজার মূল্য কমে যাবে, তারপরে দেখা যাবে যে এটা বেশি সময় ধরে আমি রাখতে পারবো না, ইত্যাদি ইত্যাদি কারণে আসলে সংরক্ষণ করা উচিত। এখন এই যে তাজা মাশরুমের যে বিষয়গুলো আমরা বললাম, যে 12 ঘন্টা পানি স্প্রে করব, গ্রেডিং করব, পিপি ব্যাগে সিলিং করব ঠান্ডা জায়গায়। এখন নরমালি এইভাবে রাখা যায় 1 দিন 2 দিন। দেখা যাচ্ছে যে আমরা বাজারে নিয়ে যাচ্ছি, আমার বিক্রি হচ্ছে না, তাহলে আমি সাথে সাথে নিয়ে এসে মাশরুমটাকে অবশ্যই আমি কি করব, শুকাই দিব। আমরা সেই কাজটা করি না।
দেখা যায় যে আরেকদিন ফ্রিজে রাখতেছি, তারপরে মাশরুমের যখন একেবারেই 12টা বেজে যাচ্ছে তখন শুকাচ্ছি। এই তখন শুকাইতে গেলে কিন্তু আমার কি হয়, শুকনা মাশরুমের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, লালচে হয়ে যায়, এটা কিন্তু খাবার উপযোগী থাকে না। মাছ কি পচে গেলে আমরা খাবো? তাহলে মাশরুম কিন্তু কেন পচে যাওয়া অবস্থায় আমরা নিয়ে এসে তারপরে শুকাই? এই কাজটা কিন্তু মোটেও করা ঠিক হবে না। তাহলে আমরা কি করব, বাজারে নিয়ে যাব, কোনো কারণে বিক্রি হল না, বিকালবেলা নিয়ে এসে এইগুলাকে রুমের ভেতরে একটা পেপার বিছাইয়ে দেই বা ইয়ে দেই, টেবিলের উপর দিয়ে ফ্যানের বাতাসে শুকায় নিব, এবং পরদিন সকালবেলা চিকন চিকন করে চিড়ে নিয়ে এগুলো আবার রোদে সুন্দর করে আমরা শুকাই নিব। তাহলে কিন্তু আমার শুকনা মাশরুমের কোয়ালিটিটা ভালো থাকবে। অনেকে আছে শুধু গোড়াগুলা শুকাই, গোড়াগুলা শুকাইলে কিন্তু পাউডার মাশরুম এবং শুকনা মাশরুম কোয়ালিটি সম্পন্ন মাশরুম হয় না। এবার আসি আমরা যে তাজা মাশরুমটা আরো কিভাবে ভালো রাখা যায়। আমরা যদি ওই যে কন্ডিশন গুলা মানি, যে আমি সঠিক টাইমে হারভেস্ট করছি, তারপরে হইলো পানি স্প্রে করা বন্ধ করছি, তারপরে সুন্দর করে প্যাকেট করছি, গ্রেডিং করছি, এই সব কিছু যদি করি, ঠান্ডা জায়গায় পরিবহন, তাহলে এই সব কিছু মেনে চললে ফ্রিজে কিন্তু এখানে 7-8 দিন রেখে খাওয়া যায় বলা হয়েছে। ফ্রিজে রাখার সময় আমরা সিলিং করে রাখবো। সেখানে দেখা গেছে যে আমি এক্সপেরিমেন্টের একটা মাশরুম দেখছি যে 13 দিন পর্যন্ত রেখেও মাশরুমের কালার ঠিক ছিল, সবকিছুই ঠিক ছিল, কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। তাহলে শর্ত কি, আমরা যতই বলি যে ফ্রিজে 5 দিন রেখে খাওয়া যাবে, 3 দিন রেখে খাওয়া যাবে, একদিন রেখেও না খাওয়া যেতে পারে। বিষয়টা কিন্তু আসলে আমার মাশরুমের কোয়ালিটি। আমি যদি কোয়ালিটি সম্পন্ন মাশরুম রাখি, তাহলে 12 দিন 13 দিন রেখে খাইলেও কোনো সমস্যা নাই। আর যদি আমার কোয়ালিটিতে ঝামেলা হয়, অনেক পানি ভেজা মাশরুম হয়, ওভার ম্যাচুর মাশরুম হয়, তাহলে দেখা যাবে যে 1 দিন 2 দিন রেখেও এটা খাওয়া যাবে না, 1-2 দিনের মধ্যে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে, আমরা যদি আরো লম্বা টাইম তাজা মাশরুমটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, 2% ফুটন্ত লবণ পানিতে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে, ওই যে পানি ঝরিয়ে, যেভাবে আমরা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলা অসময়ে খাওয়ার জন্য পানির ভেতরে 2-3 মিনিট, এটাকে ব্লাঞ্চিং বলে, ব্লাঞ্চিং করে তারপরে যেমন ডিপে রেখে দিই, এরকম আহ মাশরুমটাও রাখা সম্ভব। তবে ডিপের ভিতরে রাখলে আমরা যতটুকু বের করব ততটুকু বের করে একবারে খেয়ে ফেলবো, এবং ডিপে মাশরুম রাখলে আমি দেখছি যে খুব বেশি একটা ভালো লাগে না খেতে। এছাড়া আমরা কি করতে পারি, যে ব্লাঞ্চিং করে লবণ দেবো না, 5 থেকে 6 মাস রেখে খাওয়া যায়। আর এই ব্লাঞ্চিং করার পদ্ধতি হচ্ছে 2% ফুটন্ত লবণ পানিতে 2 থেকে 5 মিনিট মাশরুম সেদ্ধ করে, তারপরে আবার বিশুদ্ধ ঠান্ডা পানিতে ধুয়ে 2% লবণ, এটা সোডিয়াম মেটাবাইসালফাইড হতে পারে, পটাশিয়াম মেটাবাইসালফাইড হতে পারে, আর তার সাথে 1% সাইট্রিক অ্যাসিড মিশ্রিত এই যে দ্রবণটা, সেই দ্রবণে বায়ুরোধী করে জীবাণুমুক্ত করে করার পরে, এটা হচ্ছে আসলে ওই যে আমরা যে ক্যানিং করে রাখার যে বিষয়টা, ওই পর্যায়ে। ওয়েস্টার্ন মাশরুম আসলে আমাদের দেশে এখনো অত বেশি হয় না, এবং এই ক্যানিং করে রাখার প্রয়োজনটাও নাই। এবার আসি আমরা শুকনা মাশরুম। আমি আগেই বলেছি যে তাজা মাশরুমের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে শুকনা মাশরুমের কোয়ালিটি ভালো হবে না। আমরা শুকনা মাশরুম চিকন চিকন করে চিড়ে দিয়ে শুকাবো, তাহলে শুকনা মাশরুম ভালো হবে। আমরা ড্রায়ারে শুকাতে পারি অথবা রোদে শুকাতে পারি। বিদ্যুতের যে সমস্যা, আমরা সেই ক্ষেত্রে রোদে শুকানোকে উৎসাহিত করব, ড্রায়ারে শুকানোকে নিরুৎসাহিত করব। একান্তই যদি কোনো কারণে আমার রোদে না হচ্ছে, তাহলে যারা কমার্শিয়ালি করে, কমার্শিয়ালি শুকায়, তাদের আসলে ড্রায়ার ব্যবহার করাই ভালো। আমার যদি শুকনা মাশরুমের, তাজা মাশরুমের কোয়ালিটি ভালো হয়, তাহলে শুকনা মাশরুমের কোয়ালিটি ভালো হবে। শুকনা মাশরুমের কোয়ালিটি ভালো হলে আমার পাউডার মাশরুমের কোয়ালিটি ভালো হবে। বাবা এগুলো ফেলে দাও, এগুলো নষ্ট হয়েছে, এখন ফেলে দাও। আমি একটু আমাদের বাংলা পদ্ধতিটা দেখাই, যে যেই পদ্ধতিতে মাশরুমটা শুকাইলে পরে ভালো হবে। ফেলে দাও, নষ্ট হয়ে গেছে। আমরা যদি এইরকম একটা স্ট্রাকচার তৈরি করি, নৌকার সইয়ের মতো, দেখেন বোঝা যাচ্ছে কিনা, এই যে বাঁশের বাতা দিয়ে, বাঁশ দিয়ে জাস্ট একটা নৌকার সই বানানো হয়েছে, সেটার মাপটা এখানে বলা আছে। বাঁশের বাতা হলো 6 ফুট লম্বা, 1/2 ইঞ্চি চওড়া, 14টা। স্বচ্ছ পলিথিন কথা বলা আছে, সাদা পাতলা মশারির কাপড়ের কথা বলা আছে। এই কয়টা জিনিস হইলো দরকার। তাহলে আমরা সূর্যের আলোতে শুকাবো, কিন্তু সরাসরি সূর্যের আলো মাশরুমের গায়ের উপরে পড়বে না, তাহলে মাশরুমের কোয়ালিটিটা ভালো হবে।
কেন সরাসরি সূর্যের আলো পড়লে মাশরুমের কালারটা ভালো হয় না। তারপরে সরাসরি সূর্যের আলোতে থাকলে ধুলাবালি মাছি দ্বারা আক্রান্ত হয়ে গুণাগুণ নষ্ট হয়। তাহলে এইরকম একটা নৌকার স্ট্রাকচার আমরা বানাবো এরকম করে। এই দেখেন একেবারে নৌকার ছই, আর কিছুই না। বানানোর পরে আমরা কি করব, এই যে নিচে নিচে যে বেসটা দেখতেছেন এটা কি একটা কালো কাপড় বিছাই দিব আমরা। নিচে এরকম একটা কালো কাপড় বিছাই দিব। কালো কাপড়ের উপরে কি করব আমরা মাশরুম দিয়ে দিব। আর এর উপরে কি করব এই এই কাঠামোটা বসাই দিব। দিয়ে এই যে দেখতেছেন কাঠামোর উপরে এটা হলো পলিথিন শীট, আর এই যে এটা হলো সেই মশারির নেট। দুই পাশে এরকম মশারির নেট থাকবে। তাহলে কি হবে, সূর্যের আলো পড়বে, এই পলিথিন ভেদ করে নিচে চলে যাবে। এই কালো কাপড়ের উপরে কি হবে, তাপটা পড়বে। কালো কাপড় কি করে, তাপ শোষণ করে, মাশরুম শুকাবে খুব তাড়াতাড়ি। আর এই দুই পাশ দিয়ে কি হবে, মশারির নেট থাকবে, দুই পাশ দিয়ে কি হবে বায়ু চলাচল হবে। তাহলে মাশরুমটা কিন্তু দ্রুত শুকায় যাবে এবং কোয়ালিটি সম্পন্ন মাশরুম আমরা পাবো। কোনো কারণে কালো কাপড় নাই, তাহলে আমরা কি করতে পারি, অন্য যে কোনো পলিথিন শীট, পাটি, মাদুর যে কোনো কিছুই আমরা বিছাই দিতে পারি। আমি এরকম নৌকার মতো শীটও বানাইনি। তাহলে কি করব, আমাদের মাশরুমের বীজ রাখার জন্য র‍্যাক আছে। আমরা রোদে যদি এরকম একটা র‍্যাক বের করি, সেই র‍্যাকের উপর দিয়ে যদি আমি এরকম পলিথিন শীট দিয়ে দিই, দুই পাশে যদি মশারির নেট দিয়ে দিই, তাহলেও কিন্তু আমার মাশরুমটা সুন্দরভাবে শুকায় যাবে। অথবা টোটাল নেটটাকে যদি আমরা ওই যে আমাদের যে টোটাল র‍্যাকটাকে যদি আমাদের যে নীল কালারের নেট গুলো আছে এই নেটটা দিয়ে ঘিরে দিই, তাহলে সরাসরি ধুলা পড়লো না, মাছি পড়লো না। প্রতি তাকে আমরা কাপড় বিছাই দিয়ে তার মধ্যে মাশরুম দিয়ে নেটটা দিয়ে ঢেকে দিলাম, তাতেও কিন্তু আমার মাশরুমটা সুন্দরভাবে শুকায় যাবে। যদি কেউ মনে করি যে আমরা এরকম স্ট্রাকচার বানাবো না, অর্থাৎ বিষয়টা হলো সরাসরি সূর্যের আলোতে মাশরুম দিব না, কিছু দিয়ে আমরা ঢেকে দিব। যেমন শুটকি মাছ শুকাই, যারা চিটাগাং অঞ্চলের লোক আছেন ডাইরেক্ট কিন্তু রোদে দিচ্ছে না মাছির কারণে, যে কোনো একটা কিছু দিয়ে ইয়ে করে দিচ্ছে, ধুলা বালি মাছি এগুলা থেকে রক্ষা, প্লাস সরাসরি সূর্যের আলো পেলে মাশরুমের কালারটা ভালো হবে না। এবং ওই যে ডাটার অংশের ভিতরে কিন্তু ইয়ে থাকে, সহজে শুকায় না। এই জন্য মাশরুমটা যদি আমরা চিকন চিকন করে চিড়ে দিয়ে শুকাই, তাহলে মাশরুমের কোয়ালিটি ভালো হবে। যখন আমার শুকনা মাশরুমের কোয়ালিটি ভালো হবে, তখন আমার পাউডার মাশরুমের কোয়ালিটিও ভালো হবে। তাহলে এই ছিল আমাদের মাশরুম সংগ্রহ এবং সংরক্ষণ। এছাড়া আমরা আর কি কিভাবে করতে পারি, মাশরুমের প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করেও আমরা মাশরুম সংরক্ষণ করতে পারি। তার ভিতরে কমন একটা বিষয় হলো আচার, জ্যাম, সস, বিস্কিট, কেক, চানাচুর, এইগুলা তৈরিতে যদি আমরা যেতে পারি, তাহলেও কিন্তু মাশরুমকে সংরক্ষণ করা আমাদের জন্য ইজি। এখানে যেমন আচারের একটা রেসিপি দিয়ে দেওয়া আছে, যে আমরা চাইলে আচার বানাতে পারি। আচারের একটা রেসিপি এখানে দেওয়া আছে। আমরা চাইলে বিস্কিট বানাইতে পারি, কেক বানাইতে পারি, হ্যাঁ এইগুলাও কিন্তু আমরা তৈরি করতে পারি। সেখানে আমরা পাউডার মাশরুম ইউজ করতে পারি বিস্কিট বানানোর সময়, কেক বানানোর সময়, হ্যাঁ। আর জ্যাম, আচার, সস এগুলো আমরা ফ্রেশ মাশরুম দিয়ে বানাতে পারি। আমরা শুকনা মাশরুম দিয়ে কাবাব বানাতে পারি, শুকনা মাশরুম দিয়ে আমরা মাশরুম ক্রিস্পি বানাতে পারি। এরকম বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করেও কিন্তু মাশরুম দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা সম্ভব। এই ছিল আমার আজকের ক্লাসটা। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে পর্যন্ত আমি ক্লাসটা নিলাম, কথা বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর এছাড়া মাশরুমের আরো কিছু ব্যবহার আছে, যেই ব্যবহারটার মাধ্যমেও আমরা মাশরুমটাকে ইয়ে করতে পারি, প্রমোট করতে পারি। সেটা হলো যে আমরা রূপচর্চায় যদি মাশরুমকে ব্যবহার করি, এখানে যারা পার্লার গুলাতে বিভিন্ন ধরনের ফেস প্যাক ব্যবহার করে থাকে, সেইখানে যদি তাদের মোটিভেশন দিয়ে ফেস প্যাক, উপটান, হ্যাঁ এইগুলাতে যদি আমরা মাশরুমের ব্যবহারটাকে নিয়ে আসতে পারি, হেয়ার প্যাক, হ্যাঁ এখন কিন্তু দেখবেন মানুষ খুব সৌন্দর্য সচেতন, হ্যাঁ চুলের বিভিন্ন প্যাক ব্যবহার করে, চুলে মেহেদি লাগাচ্ছে, তার সাথে আমরা পাউডার অ্যাড করে হেয়ার প্যাক তৈরি করতে পারি। আমরা মুখে বিভিন্ন ধরনের ব্যবহার করছি, মসুর ডাল এগুলো দিয়ে প্যাক বানাচ্ছি, সেখানে আমরা সাথে মাশরুমটা অ্যাড করতে পারি। আমরা যারা বিউটিশিয়ান আছে তাদেরকে এইভাবে মোটিভেশন দিতে পারি। তারপরে আমরা
বিভিন্ন ধরনের উপটান বানাচ্ছে, সেখানে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে মাশরুম পাউডারটা ব্যবহার করা তাদের মোটিভেশন দিতে পারে। তাদেরকে আমরা কি বলবো যে মাশরুমে প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেগুলা কি করে আমার ত্বকের গঠনকে ঠিক রাখছে, তারপরে হচ্ছে আমার চুলের গঠনটাকে ঠিক রাখছে, চুল পাকা চুল পড়াকে রোধ করছে। হ্যাঁ, এই বিষয়গুলো তাদের সাথে আমরা শেয়ার করতে পারি। এছাড়া আরো যে বিষয়গুলো আছে, যে মাশরুম পাউডারটা দানা দানা, এটা কিন্তু স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে। আমরা অনেকেই কিন্তু চালের গুঁড়া ইউজ করতেছি স্ক্রাবার হিসেবে, সেই চালের গুঁড়ার সাথে কিন্তু আমরা মাশরুম পাউডারটাকেও ইউজ করতে পারছি। এই বিষয়গুলোও যদি আমরা হচ্ছে পার্লার গুলার সাথে যোগাযোগ করি, পার্লার গুলাকে বলি যে এভাবেও মাশরুমের ব্যবহার আছে, তাহলে সেইভাবেও কিন্তু আমরা মাশরুমটার ব্যবহার বাড়াতে পারি। আমাদের অনেকেরই বাজারজাতকরণের সমস্যা আছে। আমি সামনের দিন দেখি বাজারজাত নিয়েও একটা ক্লাস নিব। এই বাজারজাতের বিষয়ে যে দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে মাশরুমের ব্যবহারটা তুলে ধরতে হবে। মাশরুম আমরা কোন কোন ভাবে ব্যবহার করতে পারি, কত ভাবে খেতে পারি, সেই বিষয়টা এখনো কিন্তু মানুষের জানা নাই। মানুষ কিন্তু জানে না যে মাশরুম আসলে কি কি ভাবে খেতে হয়। আর একটা বিষয় হচ্ছে মাশরুম কেন খাবো। এই যে মাশরুমের যে পুষ্টি এবং ঔষধি গুণগুলো, এগুলো অনেকেরই এখন জানা, এবং নেট ঘেটেও কিন্তু মানুষ অনেকে পায় এগুলো। এই বিষয়ে মানুষের যদিও মোটামুটি সচেতনতা চলে আসছে যে মাশরুম কেন খাবো, তারপরেও মাশরুম কেন খাবো, কেন খাওয়া দরকার, এর পুষ্টি ঔষধি গুণ মানুষের কাছে বারবার তুলে ধরা। আর তার পাশাপাশি আমাদের এখন যেটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াইছে, মাশরুমের ব্যবহার কিভাবে খাবো, কিভাবে এটা ব্যবহার করব, কোন কোন কাজে ব্যবহার করা যায়, এই বিষয়গুলো মানুষের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরা। তাহলে মাশরুমের ব্যবহারে যদি আসি, আমার ক্লাসটাকে যদি আমি শেষ দিই, যে আমরা মাশরুম 3 ভাবে ব্যবহার করতে পারি, তাজা, শুকনা এবং পাউডার। এখন আসি যে কোয়ালিটি। আমার তাজা মাশরুম, শুকনা মাশরুম, পাউডার মাশরুমের কোয়ালিটি দেখেই মানুষ কিনবে। আমরা অনেক সময় বাজারে যে কি খাই, একটা জিনিস কেনার ইচ্ছা নাই, কিন্তু কোয়ালিটি দেখেই মনে হয় যে না, এটা খুব ভালো লাগছে, আজকে ভালো একটা জিনিস পাইছি, কিনে নিয়ে যাই। কোয়ালিটির সাথে কিন্তু মানুষের সবসময় একটা কেনার ক্ষেত্রে একটা সম্পর্ক আছে। তাহলে কোয়ালিটিটা আমাদেরকে মেনটেন করতে হবে, কোয়ালিটির সাথে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে তাজা, শুকনা, পাউডার, এই 3টা ভাবে আমরা ব্যবহার করতে পারি। তাজা মাশরুম আমরা সব ধরনের খাবার সবকিছুতে ব্যবহার করতে পারি, ভাজি, ভর্তা খেতে পারি, দৈনন্দিন আমরা যা খাচ্ছি, যা ব্যবহার করছি সবকিছুতে, এবং ফাস্ট ফুড আইটেম গুলাতে আমরা ব্যবহার করতে পারছি। শুকনা মাশরুম আমরা ঠিক একইভাবে 10-15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে তাজা মাশরুমের মতো ব্যবহার করতে পারছি। এবং পাউডার মাশরুমটা আমরা বাণিজ্যিক ভাবে চিটাং এ, অনেকেই আমার সাথে এখানে যোগ দিয়েছেন, চিটাং এ কিন্তু আমি দেখেছি বিভিন্ন এই যে হালি শহর বা এদিকে বিভিন্ন কিন্তু বিস্কিট ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, এই লোকগুলাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু মোটিভেশন দিতে পারি যে চানাচুরের মাশরুম এন্ডিশ চানাচুর বানাও, মাশরুম এন্ডিশ বিস্কিট বানাও, কেক বানাও। বেকারি আইটেম গুলাতে কিন্তু আমরা এই পাউডার মাশরুম যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারি। এই ছিল আমার আজকের ক্লাস। যদি কার কোনো কোশ্চেন থাকে। আমার এই ক্লাস থেকে আজকে কারো কোনো প্রকার কোনো কোশ্চেন আছে কিনা? আর মাদার পাওয়ার যে বিষয়টা, আপনারা আলামিনকে সরাসরি হচ্ছে ফোন দিবেন। কোনো কারণে আলামিন ফোন না ধরলে আমাদের যে গ্রুপটা আছে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং, হ্যাঁ, আপনার ঠিকানাটা দিয়ে এখানে একটা পোস্ট দিয়ে দিবেন যে আলামিন ভাই আমার এতগুলো মাদার দরকার। তখন দেখা যাবে যে ও ফোন না ধরলে ওই গ্রুপটাতে আমি চেক করে আমি দেখে তখন ওকে নক করতে পারবো যে তোমার কাছে মাদার দরকার। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আলামিনের সাথে যদি একটু মেসেঞ্জারে কানেক্ট হয়ে যান, ওকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়ে দিয়ে রাখলেন। অনেক সময় আছে যে কোনো কারণে ফোন ধরছে না, কিন্তু মেসেঞ্জারটা ওপেন করে তখন সে দেখলো, তখন মেসেজটা দেখে আপনাকে মাদারটা দিয়ে দিল, বা একটা মেসেজ পাঠিয়ে দিয়ে রাখলেন, তাহলে ভালো হবে। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। আমাদের আর সময় খুব বেশি নাই, 2-1 মিনিট আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা ম্যাডাম, আমার একটু প্রশ্ন ছিল, যে আপনারা যে বইটা ব্যবহার করতেছেন ওখানে,
ওই বইটা যদি যে কোনো প্রকারে যদি প্রোটেস্টেড বা কোনো একটা করে তাহলে খরচটা আমরা দেবো, কিন্তু ওই বইটা যদি আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমরা মানুষকে বুঝাইতে পারবো। এমনি মুখের ভাষায় তো আসলে এগুলো বোঝানো সম্ভব না। বইটা এই যে ক্লাস নিচ্ছি এখান থেকেই তো পাবেন। ওইখান থেকে তো প্রোটেস্টেড করা যাবে। ক্লাস নিচ্ছি এখান থেকেই তো পাবেন। আমি তো আচ্ছা এটা জাস্ট স্ক্যান করে নিয়েছি, এটা ফটোকপি করলে কালো আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।